আসবো আমরা একটু এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন আপনার কাছে যাই। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুক্ত হয়েছেন। আপনি সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি। আমরা আলোচনা করছি যে রাজনৈতিক বিরহ এরকম একটা শিরোনামে আপনার আসার আগে এখানে আমরা নাহিদ ইসলামের যে ফেসবুক পোস্টটি ওটিও দর্শককে দেখিয়েছি। একই সঙ্গে বিপরীতে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটাও দেখিয়েছি। তো সেখানে আমরা দেখলাম যে আপনার দলের যে আহ্বায়ক ফেসবুক পোস্টের বিপরীতে তিনি যেটা বলেছেন জামাত থেকে যেটা বলা হয়েছে যে জামায়াত ইসলামের পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে অর্থাৎ জামাতের কাছে বোধগম্য নয়, আর তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। মনিরা শারমিন, আপনি কি স্পষ্ট করতে পারেন যে আপনার নেতার বক্তব্য যাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে তাদের কাছে কেন বোধগম্য হচ্ছে না, এবং তাদের ভাষায় এই যে নাহিদ ইসলাম যিনি গণঅভ্যুত্থানের মুখ তিনি কেন বালখিল্য বক্তব্য দিতে গেলেন? আর জামাতের সঙ্গে আপনাদের যে সম্পর্কটা এখন দেখা যাচ্ছে এই পোস্টের পরে, এটাকে কি আমরা এই পরিস্থিতিটাকে কি বলবো, সত্যি কি রাজনৈতিক কোনো প্রতারণার ঘটনা ঘটছে নাকি একটা রাজনৈতিক বিরহ? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখেন, রাজনৈতিক বিরোহের কোনো বিষয় নাই, এটা তো রাজনীতিতে সকল যে দলগুলো ফাংশনিং সব দলের সাথেই তো আমাদের এক ধরনের রাজনৈতিক সম্পর্ক। সেখানে আসলে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই, সেখানে বিরহের কোনো বিষয় নাই, প্রেমিক প্রেমিকার কোনো সম্পর্ক নেই, সুতরাং বিরহের কোনো ব্যাপার না। জামাতের সাথে তো আপনাদের অনেক ঘনিষ্ঠ, অনেক জায়গায় দেখা গেছে এই কথা যেটা আমরা বলছিলাম যে অনেকে এমনও বলেছে যে এনসিপি হলো জামাতের বি টিম, আপনারাও শুনেছেন। একদমই। দেখেন, এই বিষয়টি নিয়ে আমি যদি বলি সেটা হচ্ছে যে এই কথাটি কিন্তু বারবার করে এসছে এবং এই কথাটি কিন্তু আরোপিত কথা। এই কথাটি আমাদের পক্ষ থেকে আমরা যত জায়গায় আসলে টকশো বলেন, মিডিয়াতে সব জায়গাতেই আসলে ডিবাঙ্ক করার চেষ্টা করেছি যে এই ধরনের কোনো বিষয় না। এনসিপি যেহেতু নতুন রাজনৈতিক দল, তার আসলে কি আদর্শ, তার মধ্যপন্থী রাজনীতি এটি এস্টাবলিশ করতে অবশ্যই আমাদের সময় লাগবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের যেই লাইন সেই লাইনেই আগাচ্ছি। এবার আমি যদি বলি যে নাহিদ ইসলামের যেই স্টেটাস, সেখানে দেখেন উনি ওনার জায়গা থেকে ওনার মতো করে বলেছে। আমি যদি আমার ব্যক্তিগত যেই বিশ্লেষণ সেটা যদি বলি, সেটা হচ্ছে দেখেন আমার মনে হয়েছে যে জামাতের যে রাজনীতি, সেই রাজনীতি আমি যদি পুরোটা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে তারা এক ধরনের প্রক্সি রাজনীতি করেছে পুরোটা সময় ধরে। আমি ব্যক্তিগতভাবে আমি যখন আপনি নিজেও ঐকমত্য কমিশনে কিন্তু অংশ নিয়েছেন অনেকগুলো সেশনে। জি, একদম। যেটি বলা হচ্ছে একদম জামাত কোনো কিছুই উপস্থাপন করতে পারে নাই, আপনিও কি সেটি বলবেন? দেখেন, জামাত আসলে আমরা যদি বলি যে যেখানে আসলে 166টি প্রস্তাব প্রথমে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসছে, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এক একটা দলের এক এক ধরনের অবস্থান দেখা গেছে। আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপি এক ধরনের অবস্থান দেখিয়েছে যে তারা আসলে কোন কোন বিষয়ে মানতে পারে, কোন কোন বিষয়ে মানতে পারে না। আমরা আমাদের এক ধরনের অবস্থান দেখিয়েছি, সেটি অনেক ক্ষেত্রেই সংস্কারবাদী, যে আমাদের এই বিষয় লাগবে। আমরা খুব মূল হিসেবে আমরা বলেছি যে 72-এর সংবিধানের বিপক্ষে কথা বলেছি, আমরা বলেছি যে মুজিববাদী সংবিধান আমরা রাখতে চাই না, আমরা বলেছি যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠান সেগুলো নিয়োগ যে কমিটি আছে সেগুলো স্বতন্ত্র হতে হবে। এগুলো কি জামাত বলেনি? দেখেন, এখানে আমি প্রক্সি রাজনীতির কথাটা এই জন্যই বললাম যে জামাতের তো আসলে বলতে হয়নি, জামাতের এরকম অনেক কথাই কিন্তু বলতে হয়নি যেটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যে বিষয় তুললেন সেগুলোতে কি জামাত দ্বিমত ছিল নাকি আপনাদের সঙ্গে একমত ছিল? জামাত একমত ছিল, কিন্তু সে শুধু একমতই ছিল, এবং তার পক্ষ থেকে আছে না যে জামাত দল হিসেবে তার আসলে অবস্থানটা কি, সে কি চায়। ঐকমত্য কমিশনের প্রত্যেকটি দলই কিন্তু এই ধরনের একটা অবস্থান ব্যক্ত করেছে, কিন্তু তার অবস্থান কিন্তু সুস্পষ্ট ছিল না। সে এই প্রস্তাবগুলোর সাথে দ্বিমত, কোনোটার সাথে একমত ছিল, বেশিরভাগের ক্ষেত্রেই একমত ছিলেন, এবং কিছুর ক্ষেত্রে দ্বিমত ছিলেন। কেন দ্বিমত ছিলেন ওনাদের পক্ষ থেকে ওনারা স্পষ্ট করেছে, কিন্তু ওনাদের যে স্বাতন্ত্র একটা অবস্থান, সেই অবস্থানটা কিন্তু ওনারা দেখাতে পারেননি। এবং আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন যখন আসলে এই স্বাক্ষরের বিষয়টি এসছে, স্বাক্ষরের বিষয়টি দেখেন বাস্তবায়ন পদ্ধতি কিন্তু প্রথমে ঐকমত্য কমিশনের কিন্তু এজেন্ডাভুক্ত ছিল না, কিন্তু আমরা বলেছি অবশ্যই আমরা এই বিষয়গুলোতে একমত হলাম, আমাদের বাস্তবায়ন নিয়ে অবশ্যই কথা বলতে হবে, এবং এখানেই কথা বলতে হবে, এখানে যেহেতু সবাই আছে এই টেবিলে এটা সমাধান করতে হবে। কিন্তু জামাতটি বলছিল, কিন্তু মাঝখান দিয়ে দেখা গেল যে তারা আবার স্বাক্ষরে চলে গেল। কিন্তু মনিরা শারমিন, আপনি যেহেতু আমরাও কভার করেছি, আপনার কাছ থেকে আরেকটা বক্তব্য নেই, সেটি হলো যে বাস্তবায়নের প্রক্রিয়ায় আপনারা কিন্তু শুরু থেকে গণপরিষদের কথা বলছিলেন, যেটি আমার যদি ভুল না হয় জামাত বলছিল গণভোট এবং বিএনপি বলছিল পরবর্তী সংসদে এগুলো
সংসদ বাস্তবায়ন করবে। তো সেখানে কি আপনি জামাতকে এখানে স্বতন্ত্র বলবেন না যে গণভোটে আপনারা রাজি হলেন, কিংবা বিএনপিও পরবর্তীতে রাজি হলো এবং সরকারও যেদিকে মানে এখন যেদিকে এগোচ্ছে, তাহলে আপনারা কেন বলছেন যে জামাত একদম কিছুই উপস্থাপন করতে পারেনি? না দেখেন, গণভোট কিন্তু সেই 6টি পদ্ধতির একটি, যেটি ঐকমত্য কমিশন থেকে প্রস্তাবিত, এটি আমাদের মনে রাখতে হবে। গণপরিষদও ওটার মধ্যে ছিল। হ্যাঁ, গণপরিষদ ওটার মধ্যে ছিল, কিন্তু আমরা গণপরিষদ নির্বাচন, এটি তো আমাদের আসলে, আমি যদি বলি যে আমাদের 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে বিচার সংস্কার এবং গণপরিষদ, এটি নিয়ে তো আসলে এনসিপি পার্টি লাইন হিসেবে তারা এগিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে যখন ঐকমত্য কমিশনে সেই গণপরিষদটি একটি পদ্ধতি হিসেবে, এবং আমরা এখনো মনে করি, দলগতভাবে আমরা এখনো মনে করি নতুন সংবিধানের জন্য যেই পরবর্তী সংসদকে যেই একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি তো এখন মানে আমি যদি বলি সেমি গণপরিষদ, সেই গণপরিষদের বিষয়টি তো এখনো আছে, কিন্তু সেই জায়গা থেকে গণভোটটাকে ইনক্লুড করা হয়েছে এবং সেটা জামাতের একটা অবস্থান ছিল, সেটি ঠিক আছে। কিন্তু জামাত, দেখেন আমি এজন্যই বলেছি, কিন্তু যখন আসলে আমাদের স্বাক্ষরের কথা বা আমরা একটা আইনি ভিত্তির কথা বলছি, তখন কিন্তু টেবিলে যখন এই বাস্তবায়ন পদ্ধতিটি নিয়ে আলোচনা হয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তখন জামাত কি করলো, জামাত তার দলীয় একটা এজেন্ডা নিয়ে কিন্তু মাঠে নামলো, যেটা হচ্ছে নিম্ন কক্ষে পিয়ার। এটি তো আসলে এক ধরনের প্রতারণামূলক, এবং তার অবস্থান যখন আসলে সে ব্যক্ত করতে পারতো, দেখেন 5 আগস্ট পরবর্তী সময় এই ফ্যাসিবাদ বিরোধী যে যতগুলো পক্ষ, সবগুলোর কিন্তু আসলে যে ঐক্যের কথা বলছি, সেই ঐক্য কিন্তু আসলে বিনষ্ট এটির মাধ্যমেও হয়েছে, জামাতের মাধ্যমে হয়েছে। তো অবশ্যই। জি জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি, এই উত্তরটা আপনি পরে দেবেন। আমরা একটু এই এনসিপির যিনি সদস্য